সপ্তমী পেরিয়ে অষ্টমী সবেমাত্র পড়েছে। চারিদিকের গান বাজনা থেমে গিয়েছে অনেক আগেই। চারিদিকে এখন শুধু কুকুরের ডাক মাঝে মধ্যে শোনা যাচ্ছে। এরই মধ্যে আমার মাথার ভূতটা নড়ে উঠল। বলল, চল, এখন মণ্ডপে ভিড় কম হবে, ঠাকুরগুলো এই সুযোগে দেখে নিবি। তো মাথার ভূতটা একবার নড়া শুরু করলে থামতেই তো চায় না, যতক্ষণ না তার বায়নাটা কেউ পূরণ করছে। অর্ঘ্যকে ফোন করে বলতেই ও তো রাজি হয়ে গেল। তো এখন স্টার্ট হলো আমার সাজুগুজু, আর তারপর চললো আমার কার্লি হেয়ার স্ট্রেট করার বৃথা চেষ্টা। যা হোক, সাজুগুজু কমপ্লিট করে এখন আর ঘড়িতে 3:15। তো অর্ঘ্য আসতেই আমরা এবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার অভিযানে। আমরা বিভিন্ন ঠাকুর দেখার সাথে সাথে বিভিন্ন প্যান্ডেলের আলোকসজ্জা উপভোগ করতে পারবো, তাই এই সময়টাই বেছে নিয়েছিলাম বেরোনোর জন্য। আর এই সময়টা কিন্তু বলা চলে বেরোনোর জন্য বেস্ট সময়। তো আমরা এখন রাজপুর টু বারুইপুর রোড ধরে যাচ্ছি বারুইপুরের দিকে, আর পথের দুপাশে সুন্দর আলোকসজ্জা ও মণ্ডপ দেখতে দেখতে এগিয়ে চলেছি। বারুইপুর পৌঁছেই সবার আগে পদ্মপুকুরের আসল ঠাকুরটা দেখার আগেই কিন্তু অপোজিটে থাকা স্কুলের ঠাকুরটা দর্শন আমরা সেরে নিলাম। সাবেকি সাজে মাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই দেখো, রাত 3:30-র সময়ও কেমন রোড জ্যাম। আর দেখো ব্যারিকেডের অবস্থা, লোক কত হাঁটবে, তাই ব্যারিকেড ভেঙে শুইয়ে দিয়েছে। আমার এখনও মনে পড়ে 2023-এর পূজায় এক সন্ধ্যায় পদ্মপুকুরের বড় ঠাকুরটাকে দেখতে যাব বলে যথারীতি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তারপর মাকে ওদিকে দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে যেতে যেতে ল্যাম্পপোস্টে কপাল এমনভাবে ঠুকে গিয়েছিল যে বাকি সময় কপালে গজানো আলু নিয়েই ঘুরতে হয়েছিল। যাই হোক, মার কৃপায় সেটি খুব তাড়াতাড়ি সেরে গিয়েছিল। তো আমরা এখন পদ্মপুকুরের সবচেয়ে বড় প্যান্ডেল ও প্রতিমা মূর্তির সামনে চলে এসেছি। এই বছর তবুও প্রতিমা অনেকটাই সাবেকি স্টাইলে করেছে, গোল্ডেন কালারের ডিজাইন, এবং এখানকার বিশেষত্ব হলো এটাই যে দেবীকে 500 ভরি সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে। মানে জাস্ট ভাবতে পারছো 500 ভরি মানে কতটা সোনা, আর এর দাম কতটা হতে পারে? পারছো না শিওর? সো তোমাদের বলেই দিই, 500 ভরি মানে 5 কেজি 832 গ্রাম। যা গহনা সোনার দাম মজুরি সমেত ধরতে গেলে 7 থেকে তো 10 কোটি হবেই। এখানকার দুর্গাকে আমি আমি যদি বারুইপুরের রানীমা বলি তাহলে সেটা হয়তো বলা ভুল হবে না। তো এগুলি ওই প্যান্ডেলেরই আশেপাশে করা লাইটিং, জাস্ট অসাধারণ কিন্তু লাইটিংগুলো। এখানে যে দেখছেন এটা কিন্তু অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া। ঠিক এই জায়গাটায় বাবা, পড়ে সুজয় পড়েনি, বলো তুমি পড়েছিলে। এমন পড়া পড়েছিলে যে ডাক্তারখানায় ছোটার অবস্থা হয়েছিল। হ্যাঁ, তো ও পড়েছিল, ও তো সামলে গিয়েছিল। তোমার তো অবস্থা, কন্ডিশন তো খারাপ হয়ে গেছিল, তাই না? হ্যাঁ। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম বারুইপুর কোর্টের মাঠে ঠাকুর দেখতে। বাবা, এখানে তো কোনো লোকজনেরই দেখা নেই, যদিও সেটা স্বাভাবিক, রাস্তার ব্যাকে এটা। তো মেলাটা দেখো, ভূতের সিনেমার শুটিং করার মতন কন্ডিশন। এখানে ঠাকুর প্রতিমা সাবেকি স্টাইলে, এবং মায়ের মুখটিও খুব মিষ্টি, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আমি হাঁসটা বসি। চুপটি করে বসে পর, আমি এরকম ভাবে ঘুরিয়ে দিই, এরকম করে ঘুরিয়ে দিই, আর দেখবি ছুট মেরি যে যে তালে আছে। ঘুরিয়ে দিয়ে দেখবি আমি দূরা চল। তারপরে 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 তো ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? ঘুমিয়ে পড়ে সকালটা দেখবি আমি ঘুমিয়ে পড়বো না, আমিও দেখি শুনে নেমে দৌড় মারবো। নেমে দৌড়বো। হ্যাঁ, কি করে নামবি? নামবো ওখানে ঠিক। কি করে নামবি? এখন চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে। আরে বাস, এখানে তো মেলা বসেছে, আর দোকানও সব খোলা। জায়গাটা স্টেশনের লাগোয়া, তাই এত জমজমাটি ভিড়। আর চারিদিকে দেখো নীলাভ আভরণ। এই ভোর রাতেও মেলা খোলা। সবচেয়ে যেটা মজার লাগলো, এই ভোরে ফুচকাও পাওয়া যাচ্ছে। কে খায় এই সময় ফুচকা? কাহা সে আতে এলো। তো আমরা বরফের ইগলুর মধ্যে প্রবেশ করে তো চমকে গেলাম। উই বি লাইক, রিয়েলি? জাস্ট এক কথায় ভিতরটা এতই অসাধারণ। ছোট্ট এরিয়া, বাট এত অল্প স্পেসে নেচারকে কি সুন্দর তুলে ধরেছে। আর পাখিগুলো দেখো যেন চারিদিকে উড়ছে, আর তার মধ্যে মাকে খুব সুন্দর দেখাচ্ছে।
বড় বড় ম্যাকাও কাকাতুয়াগুলো দেখো, যেন এই এক পাখির রাজ্যে আমরা চলে এসেছি। ম্যাকাও কাকাতুয়া ছেড়ে ট্রেন লাইন ক্রস করে 4 নম্বর প্ল্যাটফর্মের আপের দিকে চলে আসলাম। আর এখানে গত বছরের মতোই থিম প্যান্ডেল, দেখো পুরো কলকাতা শহরকে তুলে ধরা হয়েছে। আর দুর্গা প্রতিমার সামনে সবাই কেমন আনন্দ করছে। তো এইখানে এই মেয়েটা এরকম করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তোকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, তোকে এই মেয়েটার মতো করে দাঁড়াতে হবে, তাহলে তোকে কি খাওয়াবো বলতো? মটন বিরিয়ানি আর্সেলানে। হ্যাঁ বল রাজি, বল। যা যা যাবি তো, যা 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 যা। কই হলো না, দেখতে পাইনি, হলো না। আরসালানের বিরিয়ানি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অ্যান্ড ডান করে এখন এগিয়ে চলেছি প্যান্ডেলের ভিতরে প্রতিমা দর্শনে। ওয়াও, এখানে এত ভিড়! এখানে অর্থাৎ প্যান্ডেলের ভিতরে আলাদা থিম, সেই কারণে হয়তো এত লোক। প্যান্ডেলের ভিতরটা জাস্ট তোমরা একবার দেখো, কুমোরটুলিকে তুলে ধরা হয়েছে। চারিদিকে শিল্পীরা বসে বসে প্রতিমা গড়ছে এক মগ্ন হয়ে, আর মা যেন সেই কুমোরটুলি শিল্পীদের মাঝে উজ্জ্বলভাবে বিরাজ করছে। ও মায়ের সেই দীপ্তি প্রভায় অনুপ্রেরণা পেয়ে শিল্পীরা তাদের কাজে মগ্ন হয়ে আছে। কি সুন্দর আলোকসজ্জাটা, তাই না? এই আলোকসজ্জাটা দেখে যেন মনে হচ্ছে পূজা কমিটি দর্শকদের কথা মাথায় রেখে শেডের ব্যবস্থা করে দিয়েছে বর্ষা হচ্ছে বলে। তো রওনা দিলাম ক্রসিং পেরিয়ে পাশের রাস্তার ছোট প্যান্ডেলটার উদ্দেশ্যে। দেবী প্রতিমা কি সুন্দর ছোট মতন মুখ, আর অসুরকে দেখতে সত্যি সত্যি দৈত্যেরই মতন। এবার চলেছি উকিল পাড়ার উদ্দেশ্যে, আর এবছরের থিম রূপালী পর্দার অমর সম্রাট সত্যজিৎ রায়। 68তম পূজা এটি উকিল পাড়ার। আর এই দেখো, গুপি বাঘার সাথে ভূতের রাজাও রয়েছে। মোট কথা বেশ কয়েকটা চরিত্র এখানে মূর্তি বানানো রয়েছে। যে সমস্ত ছবি উনি পরিচালনা করেছেন এখানে সেগুলোও রয়েছে। আর মায়ের মূর্তিও এখানে সাবেকি ধরনের করা হয়েছে। একটু এগিয়ে সামনে যেতেই দেখতে পেলাম আরেকটি প্যান্ডেল। এটি ছোট একটি প্যান্ডেল, আর এখানে প্যান্ডেলের ভিতরে রাশি চক্র বানানো হয়েছে। আর ফাইনালি এটা হলো থিম পূজা। দুর্গার মুখটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। থিম পূজা ফেলে এখন এগিয়ে চলেছি অক্ষয় সঙ্গের পূজা দেখতে। কেরালা স্টাইলে বানানো মন্দিরের মতো দেখতে প্যান্ডেল, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে আসলে কিন্তু বড় মন্দিরও আছে। আর এই যে এখন দুর্গা মণ্ডপের চারিদিকেটা দেখো, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আর মায়ের মুকুটও কেরালা স্টাইলেরই কিন্তু বানানো হয়েছে। বারুইপুর দত্তপাড়া অধীন ভুবন স্মৃতিতেও মায়ের মূর্তি পুরোই সাবেকি। আর এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। দত্তপাড়া মন্দিরটি খুবই সুন্দর আর সুসজ্জিত। এখানকার প্রতিমা এতই অতুলনীয় হয় যে প্রতি বছর শুধুমাত্র দেবী প্রতিমার জন্যই প্রথম পুরস্কার জিতে আসছে বিগত কয়েক বছর ধরেই। ওখান থেকে রওনা দিলাম ফুলতলার উদ্দেশ্যে, আর পথে পড়লো বিশালাক্ষী বিদ্যা মন্দির। ফুলতলার আলোকসজ্জা দেখবো বলে আর দাঁড়ালাম না। তো এখন আমরা ফুলতলায় প্রবেশ করছি, আর দেখো কি সুন্দর গেটগুলো, সত্যিই মনোরম, দেখারই মতো। গেটেই দেখো লাইটিং দিয়ে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ডিজাইন করা আছে। ভোরের আলো সবে সবে ফুটছে, আর এই দেখো কি সুন্দর গোল্ডেন টেম্পল। এত কারুকার্য করতে কতদিন সময় লেগেছে সেটা এত বড় প্যান্ডেল দেখলেই বোঝা যায়। সামনে একটু এগিয়ে যেতেই মেঝের ডিস্কো লাইট চোখে পড়ার মতন যা লাইটিং হচ্ছে, আহা কি দেখতে লাগছে সত্যি। প্যান্ডেলের মতোই দেবীও বিশাল আর তেমনই সুন্দর। সাউথের মন্দিরের স্টাইলে প্যান্ডেলের সাথে দেবীকেও সাউথ স্টাইলেই শাড়ি পরানো হয়েছে। শাড়ির রঙও সাদা। মন্দিররূপী প্যান্ডেল থেকে বেরিয়ে গণেশ দাদাকে প্রণাম জানিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম নতুন জায়গায় যাওয়ার জন্য।
এই প্যান্ডেলটা বেশ ডিফারেন্ট দেখতে, পিঙ্কের উপর হোয়াইট ডিজাইনের। মনে হচ্ছে পুরো প্যান্ডেলটা কেউ বা কারা যেন কলকা এঁকেছে। আর প্যান্ডেলে ঢোকার সময়ও দেখো সিঁড়িতেও কলকার ডিজাইন। ভিতরে ঢুকে দেখি বাইরে থেকে ভিতরের কিছুই তো বোঝার উপায় নেই। ভিতরটা পুরোই জৈন টেম্পলের মতো কাঁচ ও পাথর খচিত, আর তারই মাঝে দেবী দুর্গা সন্তানদের সাথে নিয়ে অসুর বধে ব্যস্ত হয়ে আছে। আর পুরো উপরের দিকটা দেখো কি সুন্দর নীলাভ আর ব্রাইট কালারের কাঁচ বসানো, পুরো মনে হচ্ছে না জৈন টেম্পলের মতোই। এরপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সেতু পার করা গোল্ডেন টেম্পল দেখতে। সেতু ভীষণই লম্বা, যদিও এটা ভোরবেলা না হয়ে সন্ধ্যা বা রাতের বেলা হতো তাহলে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যেত নিশ্চয়ই। আমরা একদম পারফেক্ট টাইমে বেরিয়েছি ঠাকুর দেখতে। প্যান্ডেলের বাইরে লেখা আছে আধুনিকতায় ঐতিহ্যের প্রতিধ্বনি। সত্যি কাঠের উপরে সুন্দর ডিজাইন করা। প্যান্ডেলের নাম রাখা যে সার্থক সেটার পরিচয় বহন করে। আর এখানে দেবী সাবেকি স্টাইলের করলেও মুকুট সেই সাউথ ইন্ডিয়ান স্টাইলেরই। তো এবার চলে আসলাম বিশালাক্ষীতে প্যান্ডেলের কারুকার্যগুলো দেখতে। জাস্ট দেখো কতটা নিখুঁত, আর তারই মাঝে তুরুলের জালি ফলের মতো ঝোলানো আছে না। মানে একজন আর্টিস্টের ভাবনা চিন্তা কোন লেভেলের হলে তবে সে এই সামান্য জিনিসটাকে অসামান্য করে তুলতে পারে। কি অদ্ভুত রকমের সৌন্দর্য, কি মারাত্মক লেভেলের চিন্তাভাবনার দূরদর্শিতা। যতই এগোতে থাকলাম ততই কাশফুল, ফুলোয় আঁকা দেবী, হাত পাখা সমস্ত কিছুতেই বাঙালিয়ানার ছোঁয়া পেলাম প্রত্যেকটা পা ফেলার সাথে সাথেই। যতই দেখছি ততই যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে এই প্যান্ডেলটার। আর দেখো সাথে বাঙালি মাটির বাড়ির মতো জানালার ডিজাইন করা জানালাও রয়েছে। এ যেন আমি একটু পুরো স্বর্গে নিজেকে হারিয়ে ফেলছি। অবশেষে মায়ের দেখা মিলল। মা, তুমি সবাইকে ভালো রেখো, ভালো করো। মাকে প্রণাম জানিয়ে রওনা দিলাম অভিযান ক্লাব অর্থাৎ সাহাপাড়ার উদ্দেশ্যে। আর এখানে সাউথের টেম্পল স্টাইলেই করা হয়েছে প্যান্ডেলটি। প্যান্ডেলের বাইরে আছে আদিশক্তির মূর্তি। আর এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম প্রথমে অশ্বরাজ ও তারপরে দেখতে পেলাম হাতির রথে মা দুর্গা সমেত পুরো পরিবারকে। আর এখানে প্যান্ডেলের গায়ে গায়ে নর্তকী অর্থাৎ অপ্সরীদের নৃত্য পরিবেশন। ভিতরে যখন প্রবেশ করলাম তখন দেখলাম মাতাও নৃত্যভঙ্গিতে দাঁড়িয়ে, এমনকি অসুরও সত্যি নৃত্যভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। এ যেন একটা ইউনিক ব্যাপার। ঘড়িতে এখন 5:42। মন্দিরে মা কালীর কাছে প্রণাম জানিয়ে রওনা দিলাম শাসনের বিখ্যাত পূজা দেখতে। ভোরের আলো ফুটতেই সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে। এখানকার প্রতিমা কিন্তু খুবই সুন্দর দেখতে করেছে। আর এখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি অঞ্জলি দেওয়া হবে সেটাও শুনে নিলাম। আর একটু তাড়াতাড়ি আসলে হয়তো আরও সুন্দর লাগতো প্যান্ডেলটা, হয়তো আরও অনেক কিছু সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম। প্রথমে তো আদিশক্তির সাথে কয়েকটি ফটো তুললাম। তারপরে অনেক ঘন্টা দেখে চেষ্টা করলাম যদি একটা ঘন্টা বাজানো যায়, কিন্তু অনেক চেষ্টার পরেও ঘন্টা তো একটা বাজলো না। তো বৃথা চেষ্টা করে বাইরে বেরিয়ে আসলাম। কত?
এটার খাওয়াটা কিরকম? আমি পাইক ছাড়া খেতে পারবো না। জল পড়ছে টপ টপ করে, ঠিক আছে? জল পড়েছে? না না কিছুই হবে না। কষ লাগবে। খোলাগুলো লাগলে হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি। টাকার দিকে কেমন রে? নিঃশ্বাস নে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে খাচ্ছিস তো। কাকা তোমার ডাব নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে খাচ্ছে। কাকা যা ডাব দিয়ে মিষ্টি আছে। এ তুই জলও খাবি, শ্বাসও খাবি? হ্যাঁ, খুব মজা। দাঁড়াও, এই প্যান্ডেল দেখতে এসে শাসনের এই প্যান্ডেল তেলের ধারে কাকা ডাব নিয়ে বসেছে, ডাবটা খেলো, এবারে শ্বাসটা পুরো উঠতে আর নেই। এবার এই পারেরটাই আছে, খা এটা। দোকান এখানেই থাকে নাকি নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, ও রোজ আসবে সকালে করে ওখান থেকে, সোনারপুর থেকে ডাব খেতে নাকি। হ্যাঁ ভালো। এই নেই আর ওতে নে, এই তো খুব মজা। তো আমরা এখন শাসন থেকে সকাল সকাল ডাবের জল খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আজ অষ্টমী, তো তোমাদের বা আপনাদের সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। সবার পুজো ভালো কাটুক, পূজার বাকি দিনগুলো খুব খুব আনন্দ করে কাটুক। আর দেখো এই ট্রেনটা কত দ্রুত চলে গেল, এরকমভাবেই পূজার দিনগুলোও চলে যাবে তাড়াতাড়ি। তবে চাইবো সবাই তোমরা যে যার প্রিয়জনদের সাথে সময় কাটাও, প্রিয়জন ভেবেই, প্রয়োজন ভেবে নয়। টাটা, শুভ শারদিয়া।